আশরাফ কায়সার, আমরা তো আসলে জুলাই সনদটা দেখতে চাই সবার ঐক্যমতের ভিত্তিতে। আপনি আসলে কতটুকু আশাবাদী? আপনি জানেন যে আজকে জাতীয় ঐক্যমত কমিশনে বিএনপি ওয়াকআউট করেছিল, যদিও পরে ফিরে গেছে। তো এগুলো তো ভালো লক্ষণ না। আবার এখানে নির্বাচনের তারিখ নিয়েও নির্বাচনের তারিখ প্রসঙ্গে যেটা আসলো, যেমনটি আসলে ডক্টর মাসুদ বললেন, রাজনীতিতে আমরা দেখছি সন্দেহ সংশয়টা রয়েই গেছে। তো এই সন্দেহ সংশয়ের মধ্য দিয়ে একটা সনদ কেমন হবে মনে হচ্ছে? প্রথমত বলি যে মাইলস্টোন স্কুলের দুর্ঘটনাকে কেন্দ্র করে প্রধান উপদেষ্টা যেভাবে রাজনৈতিক দলের সাথে আলাপ করেছেন সেটি বেশ দৃষ্টিকটু লেগেছে। বিশেষ করে দেশের প্রধান দল কারা, চারটি প্রধান দল কারা, এগুলো ঠিক করার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের না। এবং তার ভেতরে আমরা এমন দলকেও দেখেছি যারা শেখ হাসিনার 3টি পচা নির্বাচনে অংশ নিয়ে শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনকে বৈধতা দিয়েছিলেন 4 দলের মধ্যে। আচ্ছা, পরবর্তীতে আমরা যেভাবে তার 4-5 দিনের মধ্যে ডেট ঘোষণা করবেন বলে আরেকজন নেতাকে বলতে শুনলাম, এটিও দৃষ্টিকটু লেগেছে। কেননা এভাবে তো বলে না, বলতে হবে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে, সেটা প্রেস হোক, অন্য কোনো উপদেষ্টা হোক সেরকম। তার মানে তারা এই বিষয়গুলো ডিল করতে গিয়ে অপেশাদারী হয়েছেন এবং ব্যালেন্স রাখতে পারছেন না এবং মানুষের কাছে খুব বিশ্বাসযোগ্য জায়গায় নেই। কাজেই তারপরে মাইলস্টোন দুর্ঘটনার পরেই এই আলোচনাগুলো আরও দৃষ্টিকটু লেগেছে যে এখনই ফ্যাসিবাদ বিরোধী ঐক্য বজায় রাখতে হবে, যেখানে আমাদের ছেলেমেয়েরা পুড়ে মারা যাচ্ছে। অনেকটা মনে হয়েছে যে অমানবিকভাবে রাজনৈতিক আলোচনাটা হলো। দেখুন, আপনাকে আমি একটা কথা বলি, জুলাই সনদ হচ্ছে আমাদের ম্যাগনা কার্টা, আমাদের রক্ষা কবচ এবং ভবিষ্যতের দিক নির্দেশনা, 3টি জিনিস। এখন আপনি যদি রক্ষা কবচের অর্থে দেখেন, সরকারের যে বৈধতা সেটিও এই সনদের উপর নির্ভর করছে। কারণ সরকারটি কি করে, সরকারটি তো বিপ্লবী সরকার না, সরকারটি আমার মতে একটি প্রতি বিপ্লবী সাংবিধানিক সরকার। কারণ 5 তারিখে বিপ্লব হয়েছে, 8 তারিখে এই সরকার শপথ নিয়েছে সংবিধান মেনে, সেনাবাহিনীকে রেখে রাষ্ট্রপতির কার্যালয়ে। তো এই সরকারটি একটা ভজঘট সরকার। এই সরকারটি আপনি বলছেন যে এই সরকার গঠনের মধ্যে দিয়ে প্রতি বিপ্লব হয়ে গেছে, আমি মনে করি। এবং আমি প্রায়ই বলি ওই 72 ঘন্টা আমার পরিষ্কার জানতে হবে প্রতি মিনিটে কি ঘটেছে। যে চরিত্রদের কথা আমরা জানি তারা কি করে অ্যাক্ট করেছেন, কি করে সিদ্ধান্ত হলো বিপ্লবের পরপরই এরকম একটা প্রতি বিপ্লবী সরকার গঠন করার। এই প্রশ্নগুলোর উত্তর আপনি ভবিষ্যতে নিশ্চয়ই আরও পাবেন, কারণ আমরা যেহেতু এখনও ঘটনার ভেতরে আছি। কিন্তু পরবর্তীতে সরকারের চরিত্র, প্রকৃতি এবং আচরণ দেখে আমাদের ধারণা হয়েছে প্রতি বিপ্লবটি সংগঠিত হয়েছে। কেননা সরকারটিকে আমরা যেভাবে বিপ্লবী সরকার বা গণ অভ্যুত্থানের সরকার আচরণ করে সেরকম আচরণ করতে দেখিনি। সংস্কারের যে ন্যূনতম প্রত্যাশা সচিবালয়ের ভেতরে এবং পুলিশের ভেতরে, সেগুলোকে আমরা আজ অবধি করতে দেখিনি। আজকে আপনি যেই ইস্যুগুলো নিয়ে বিতর্ক হচ্ছে, ঐক্যমত্য কমিশনের সমস্যা হচ্ছে এবং দেশের ভেতরে মানুষের হতাশা তৈরি হয়েছে, সেগুলোরও ভ্রূণ কিন্তু ওই গঠন প্রক্রিয়ার সাথে যুক্ত। কাজেই যারা একসময় অনেক কুডো নিয়েছেন যে আমরা একটি সরকার গঠন করলাম, কেউ দৌড়াদৌড়ি করে উপদেষ্টা হওয়ার চেষ্টা করেছেন, কে কাকে চিনি, এগুলো ঘটেছে। একসময় তাদের বিবেক থাকলে প্রায়শ্চিত্ত করতে হতে পারে, এই বলে যে আমরা সময়ের দাবি পূরণ করতে পারিনি, মানুষের আশা আকাঙ্ক্ষার দাবি পূরণ করতে পারিনি। এখন কেন জুলাই সনদ গুরুত্বপূর্ণ? কেননা আপনি এই সব কিছু যা যা ভুল হয়েছে, যা যা ভিন্ন পথে প্রবাহিত হয়েছে, এগুলোকে আপনার দায়মুক্তি দিতে হবে এবং আপনাকে সরকারটির বৈধতা নিশ্চিত করতে হবে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সময় যে তিনি হত্যাকাণ্ড করেছেন এবং কিছু পুলিশ সদস্য সহ কেউ কেউ মারা গেছেন, তাদের ব্যাপারেও আপনার একটা অবস্থানে আসতে হবে। মোর ইম্পর্টেন্টলি আপনাকে সংস্কারের ব্যাপারগুলো পরিষ্কার করতে হবে। কেননা আমরা বলছি একটি গণ অভ্যুত্থান হয়েছে এবং প্রত্যাশাটি হচ্ছে সংস্কার করে রাষ্ট্রকে ঠিক করা। এটি যদি কোনো সনদে বা ঘোষণাপত্রে লেখা না থাকে, তাহলে ইতিহাসে কে দাঁড়িয়ে বলবে যে এটি মানুষের প্রত্যাশা ছিল? 2024-এ ঢাকার দেয়ালগুলো কিন্তু বাংলাদেশের সংবিধান হয়ে উঠেছিল। 2024-এ ঢাকার দেয়ালগুলোই কিন্তু ইশতেহার হয়ে উঠেছিল আগামী রাজনীতি। কিন্তু হ্যাঁ, সেটা তো ঐতিহাসিক দলিল হিসেবে আমাদের প্রয়োজন হবেই, কিন্তু আমরা তো ইতিহাসে দেখেছি যে দলিল হয়, দলিল দস্তাবেজ আবার নষ্টও হয়ে যায়, সেরকম ঘটনাও ঘটে। সেজন্য আগামীর বাংলাদেশ কেমন হতে যাচ্ছে সেটাও যদি একটু বুঝতে চাই আমরা, তাহলে আপনি যেটা বললেন যে
চারটি প্রধান দলকে এখানে যে প্যালেস্টাইন ঘটনার পর প্রধান উপদেষ্টা দপ্তরে আমরা যে দেখলাম আলোচনা করতে, সেই জায়গাতে আপনি প্রশ্ন তুললেন যে চারটি প্রধান দল ওখানে ছিল কিনা। আমি একটু ডক্টর শফিকুল ইসলাম মাসুদের কাছে শুনতে চাই, আপনি যদিও এই দলের সাথে চারটি দলের মধ্যে আর চতুর্থ যে দলটি চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন দলের সাথে আপনারা জোট করতে যাচ্ছেন বলে আমরা শুনতে পাই, জানতে পাই, তারপরে শুনি আপনারা কি মনে করেন যে চতুর্থতম প্রধান দল কি এই দলটি কিনা? আপনারা তাই মনে করেন কিনা? দেখেন, আমরা একটা কথা খুব পরিষ্কার করে বলি যে বড় দল, ছোট দল, মাঝারি দল, চতুর্থ, পঞ্চম, এটা যখন একটা নির্বাচন বা সংসদ ভেঙে যায় বা একটা তত্ত্বাবধায়ক সরকার হোক বা একটা মানে সাংবিধানিক এখন একটা সরকার আছে, তখন এইটা বলার আর সুযোগ থাকে না। বলার সুযোগ থাকে না এই কারণে যে এখন আপনাকে পরবর্তী সময়ে এটা জনগণের প্রপার্টি হিসাবে তাদের হাতে ছেড়ে দিতে হবে। এটা যদি কেউ বলে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এটা আপনি কিসের ভিত্তিতে বলবেন? এই কথা তো আওয়ামী লীগ বলতো, কিন্তু এখানে তো তাই হলো বলা। আসলে এরকমটাই আমি জানি না যে শুনলাম প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ দল তারা, আমি জানি না সরকার কিসের ভিত্তিতে করেছে, সেটা সরকারের দায়িত্ব। এই দায়িত্ব তার আমি একটা দল হিসাবে নিতে পারি না। এই কথা তো আওয়ামী লীগ বলতো, আমরা বড় দল, আমরাই থাকবো, আমাদের তো এখানে কোনো খেলোয়াড়ই নাই, আমরাই খেলোয়াড়, আমরাই প্লেয়ার, আমরাই রেফারি, আমরাই সাইড, আমরাই অফ সাইড, আমরাই গোলকিপার। তো এই কথা যদি এই জামানায় এসে কেউ বলে, তো সেও তো আর একটা ফেসিস্ট হিসাবে মাথা চাড়া দেবে, তাতে ভাষাটা তো তার ফেসিস্টের ভাষা। সেই জন্য কেউ বড় দল, কেউ মাঝারি দল, কেউ ছোট দল, কেউ সেজ দল, এই কথা বলার প্রপার্টিটা আসলে একটা রাজনৈতিক দলের না, এটা হচ্ছে পাবলিক প্রপার্টি। একটু যদি ভিন্ন প্রসঙ্গে যাই, নির্ধারণ করবে আমাদের জনগণ নির্ধারণ করবে। একটু যদি ভিন্ন প্রসঙ্গে যাই, সেটা হচ্ছে যেহেতু আপনারা জোট করছেন, আপনারা কি প্রধান দল কিনা, চতুর্থ প্রধানতম দল কিনা, সেগুলো আলোচনা বাদ দিই, কোনো নীতি মাথায় রেখে জোট করছেন যে আসলে ফ্যাসিস্টকে কারা এনাবেল করেছে, হাত পাখা দিয়ে বাতাস করেছে, সেগুলো কি আপনারা গণ্য করছেন না করছেন না? মানে সেই জায়গাটায় ক্ষমতাটা প্রধান আপনাদের কাছে এখানে মুখ্য, নাকি আসলে নীতি? এবং কেউ তো শুধু বাতাস করছে, আর কেউ তো সেই সংসদের গাড়িও ব্যবহার করেছে, সেই সংসদের প্রতিনিধিত্ব তো কেউ করেছে। না, সেটার প্রেক্ষাপট আমার মনে হয়, সেটার প্রেক্ষাপট এখানে আমি বলি যে সেই সংসদের থেকে তো 6 জন এমপি সুযোগ সুবিধাও তো ভোগ করেছে, তাই না? শেষ পর্যন্ত সেই সংসদে থেকে, যে সংসদের সমস্ত মানে সেখানকার সুযোগ সুবিধা বলতে যা বোঝায় সবকিছু তো তারা নিয়েছে, কেউ কেউ নিয়েছে না। তো এই যারা নিয়েছে, এখন আমি যদি প্রশ্ন করি যে সেরকম দল যদি কারোর সাথে জোট করতে চায় অথবা চায় না, তখন তো সেটা কি দাঁড়াবে? আপনি যেটা বলছেন সেটা কি আপনি নিজে বিশ্বাস করেন, নাকি রাজনীতির জন্যই বলছেন? না, আমি রাজনীতির জন্য বলছি না। আমি বলছি যে আমাদের বিগত দিনে যারা আওয়ামী লীগের সাথে সম্পর্ক কি করছে, কতটুকু করে নাই, সেটি সেই দল যখন জনগণের কাছে যাবে, জনগণ তাদের বিচার করবে। আমি কোনো জোট করছি মানে তো এই নয় যে আমি সেই পুরো জোটের দায়িত্বটা নিচ্ছি। আচ্ছা, জাতীয় পার্টির সাথে জোট করবেন আপনারা? না, আমরা জাতীয় পার্টির জোট করবে এই আলোচনা তো এখন আসেই না। আমি জিজ্ঞেস করছি, যেহেতু জনগণের কাছে ছেড়ে দেবেন, আপনারা করবেন জাতীয় পার্টি? আমরা এটা তো আমি বলছি টোটাল জোটের ব্যাপারে, কিন্তু আমি শুরু থেকে বলে আসছি জোটের ব্যাপারটা আলোচনায় তখন আসবে যখন ইলেকশনের একটা রোডম্যাপ আমাদের কাছে আসবে, ইলেকশনের একটা এনভায়রনমেন্ট তৈরি হবে, ইলেকশনের ব্যাপারে জনগণের মধ্যে একটা স্পৃহা তৈরি হবে। আমরা তো সাধারণ জনগণ এখন পর্যন্ত আমরা তো দেখতে পাই, সেরকম প্রস্তুতি দেখতে পাই, শুধু ইলেকশনের আগেই তো গিয়ে হঠাৎ করেই যে জোট হয়ে যায় ব্যাপারটা তা না। দেখেন, আমরা যদি ফেব্রুয়ারিতে ইলেকশন ধরি, ইতিমধ্যে যেটা হয়েছে যে ফেব্রুয়ারি থেকে মার্চ এপ্রিল এর মধ্যে ইলেকশন ধরি, তাহলেই কিন্তু 3 মাস সময়ের আগ পর্যন্ত কিন্তু আরও সময় আমাদের হাতে আছে। সেই সময় পর্যন্ত জামাত ইসলামী জনগণের সাথে সম্পর্ক রক্ষা করা এক, 2 হচ্ছে যে সমস্ত জোট বা যে সমস্ত দলগুলো আগামীতে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন করবে, আন্দোলনে সম্পৃক্ত থাকবে, ফ্যাসিস্ট অতীতে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যারা ছিল তারা তো আছেই, তাদের সাথে তো আমাদের সম্পর্ক আছেই। তো সেই জায়গাটা আমরা যদি বলি যে আওয়ামী লীগের ভাষায় যদি বলা হয় যে বাংলাদেশে আওয়ামী লীগ ছিল নাকি, সময় তো আওয়ামী লীগ তাদের ভাষায়, তো সেই সবাই আওয়ামী লীগের জায়গায় তো আমাকেও তারা আওয়ামী লীগ ধরেছে, আমি রাজপথে ছিলাম, আমরা ছিলাম বলে আমাদেরকে তারা হিসাবে নিতে পারে নাই। কিন্তু যেই দেশে একটা ফ্যাসিস্ট সরকার এসে টোটাল দেশের জনগণটাকে তারা ক্যাপচার করে নিয়েছে, সেই জায়গায় আমি বলি যে আমাদের দেখতে হবে তাদের কর্মকাণ্ডগুলো স্বেচ্ছায় একটা আছে, একটা হচ্ছে বাধ্যতামূলক,
একটা হচ্ছে পরিস্থিতির শিকার, তাহলে একটা হচ্ছে আপনি বলছেন ইসলামী আন্দোলন, তাহলে পুরো আমি ইসলামী আন্দোলন বা বিএনপি বা জাতীয় পার্টি কোনটা বলছি না, আমি বলছি এই সমস্ত প্রেক্ষাপটগুলো জামাত ইসলামী বিশ্লেষণ করবে, জনগণ এগুলো বিশ্লেষণে রাখবে। সুতরাং সেই বিশ্লেষণে রেখেই আমাদেরকে জোটের দিকে যেতে হবে। আবার নির্বাচনের জোটটা কিন্তু এরকম